জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এখনো 33 জন জয়েন করছে, সবাইকে বলো। তোমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? কারো জানা আছে? না স্যার, এখনো কিছু বলা নাই। তোমাদের সময়গুলো কিভাবে কাটতেছে এখন? অনলাইন ক্লাসের পরে কি করো সবাই? শুয়ে বসে কাটিয়ে দিচ্ছ? জি স্যার। ওকে, আমরা একটু দেখি, শুরু করি। স্ক্রিন শেয়ারিংটা হচ্ছে, ওপেন হচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, আশা করি দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমরা একটু বলি। আমরা লাস্ট দিন অ্যানিম্যাল পয়জনের মধ্যে স্নেক পয়জনিং, এরপরে হচ্ছে পাপার ফিশ সম্বন্ধে ডিসকাশন করছিলাম। আজকে আমরা একটু আলোচনা করব সিএনএস ডিপ্রেসেন্টস, যেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেশন করে, ডাউন করে, মোড স্টেবল করে, ড্রাউজি করে, এগুলা নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের এখানটা কমনলি এই সিএনএস ডিপ্রেশন করে এরকম পয়জনাস ড্রাগ বা পয়জনের মধ্যে আমরা যেগুলা পাই সেগুলো নিয়ে। তো এখানে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে আপিয়াম আর একটা হচ্ছে বারবিচুরেট। সবচেয়ে ইন্টারেস্টিং হলো বারবিচুরেটটা আমরা ট্যাবলেট ফর্মে মেডিকেল পারপাসে আমরা ইউজ করি। এটা আমরা একটু পর বলবো। এটা বাজারে তুমি বারবিচুরেট ট্যাবলেট বললে ওরা দিবে। আপিয়ামের ক্ষেত্রে সেটাও বিভিন্ন ফর্মে আমরা বাজার থেকে নিতে পারি। এগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো, এবং এটা পরীক্ষার খুব হট টপিকস। এটা ছাড়া পাস হবে না, এটা আলাদা একটা কার্ড থাকে। এখান থেকে প্রতিবারে রিটেন আসে, ওসপিতে পিক্টোরিয়াল আসে, এবং হচ্ছে তোমার ভাইভাতে এটা কার্ড টানা হয়। আর এমসিকিউতে এখানে দুইটা প্রশ্ন সবসময় থাকে। তো যাই হোক, আমরা একটু শুরু করি। তার আগে আমরা গত দিন what is fangs, what are the composition of snake venom, তারপর পাপার ফিশের টক্সিনের নাম কি, টক্সিসিটি হলে কি কি সাইন সিম্পটম হয়, এগুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আশা করি তোমরা এগুলো মোটামুটি দেখে রাখছো। আমরা আজকে একটু সিএনএস ডিপ্রেশন নিয়ে আলোচনা করি। হ্যাঁ, সবাই মোটামুটি আসছো তো না? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। জি স্যার। ওকে, ফাইন, ঠিক আছে। আমরা একটু শুরু করি। সিএনএস ডিপ্রেশনের মধ্যে আপিয়াম এবং বারবিচুরেটে আমরা কি আছে দেখি। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার আপিয়াম নিয়ে। হ্যাঁ, আপিয়াম, এটার বাংলা সবাই বলে আফিম, ঠিক আছে? আফিম বলা হয়। এবং এটা আমরা বিশেষ করে আফিমের কোন জিনিসটা এডিকশন হিসেবে আমরা ইউজ করি, সেটা হচ্ছে আফিমের জুস। ঠিক আছে, আমরা জুসটা সাধারণত আফিম হিসেবে যেটা বাজারে বলা হয় যে আফিম খাচ্ছে, সেটা আসলে আমরা জুসটাকে এই বলে থাকি। এবং জুসটা কিসের, সেটা হচ্ছে পপি। এবং এই পপিটা হলো আফিম গাছের সিডস। ঠিক আছে, এই আফিম গাছের সিডস বা ফ্রুটস যেটাকে বলা হয়, সেটার নাম হচ্ছে পপি। তো যাই হোক, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তুমি যখনই আফিম ব্যাপারটা আসবে, তখনই কিছু কমন প্রশ্ন চলে আসে, যেটা আমাদের সাথে খুব প্রিয় কোয়েশ্চেন, যে এই যে আফিম তুমি
বলতেছো এই আফিম এর কোন অংশটা খাওয়া যায়, কোন অংশটা খাওয়া যায়? তো সেটা হচ্ছে বলবা যে এটার সিডস যেগুলো আছে, এই সিডস গুলো যাদেরকে বলা হয় পপি সিডস, এই পপি সিডস গুলো আমরা স্যার ফুড হিসেবে খেতে পারি, যে পাস্তা হিসেবে খাওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, এক নাম্বার কথা এটা গেল। দুই নাম্বার হচ্ছে এই পপি সিডস থেকে কিন্তু কিছু অয়েলও পাওয়া যায়, এই অয়েলটাও আমরা কুকিং পারপাসে খেতে পারি। এই দুটো জিনিস আমরা একটু বলবো, যে পপি সিডস ফুড বা পাস্তা হিসেবে এটা খাওয়া হয়, আর একটা হচ্ছে এটার যে তেল সেটা আমরা কুকিং অয়েল হিসেবে খেতে পারি। এটা হলো প্রথম কোয়েশ্চেন, জেনারেল কোয়েশ্চেনের মধ্যে আর কি। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটার হাইট কতটুকু। এই আফিম গাছের হাইট হচ্ছে নিয়ার অ্যাবাউট 1 মিটার। হ্যাঁ, 1 মিটার, এতটুকু তুমি জানলেই হবে। ঠিক আছে, এটার কোন অংশটা খাওয়া হয়, এটা দেখতে কেমন সাইজ। এটা আমাদের 1 মার্কের একটা রিটেন কোয়েশ্চেন, এটা অস্পিতে 1 মার্কের একটা কোয়েশ্চেন, বাইবার খুবই প্রিয় কোয়েশ্চেন, যে হাউ ক্রুড আপিয়াম ইজ অবটেইনড। ঠিক আছে, মানে ক্রুড আপিয়াম মানে হচ্ছে আপিয়াম বলতেই যে মেইন অংশটা বোঝানো হয় সেটা, সেটা আমরা কিভাবে গাছ থেকে বা আমরা নিতে পারি বা ফ্রুটস থেকে নিতে পারি। তো বলা হচ্ছে আপনি যে পপি ক্যাপসুলটা থাকবে, এই যে পিকচারে দেখানো হচ্ছে, একটু খেয়াল করো পিকচারটা, এটা হচ্ছে একটা পপি ক্যাপসুল। এটা পরীক্ষায় একবার আসছিল, স্পিড আইডেন্টিফাই দা পিক্টোরিয়াল, তুমি বলবা এটা হলো পপি ক্যাপসুল। এই পপি ক্যাপসুলটা, বা এটাকে তুমি ফ্রুটস বলতে পারো, পপি বলতে পারো, এই পপির সিডস বা পপি ক্যাপসুলটা, এটাকে হচ্ছে আমরা কাঁচা অবস্থায়, আনরাইপ কাঁচা অবস্থায় লম্বা লম্বা লংগিটিউডিনাল কতগুলো ইনসিশন দিব। দেখছো তোমরা এখানে খেয়াল করে দেখবা, লম্বা লম্বা কিছু লংগিটিউডিনাল ইনসিশন দেওয়া হয়েছে, যার কারণে কাঁচা একটা জিনিসে যখন তুমি লম্বা লম্বা দাগ দেওয়া হয়েছে, লম্বা লম্বা আই মিন লংগিটিউডিনাল ইনসিশন দেওয়া হয়েছে, কিছু ক্ষীর বেরিয়ে আসছে, ক্ষীর গুলাকে আমরা কি বলি, জুস। এই জুসটা আমরা কি করি, আবার কালেকশন করি। এই জুসটা কালেকশন করার পর এটা আমরা শুকাই, শুকানোর পরে যে অংশটা থাকে, ঠিক যে অংশটা থেকে যাবে, এটাকে বলা হয় ক্রুড আপিয়াম। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, যে একটা কাঁচা পপি ক্যাপসুল অর্থাৎ আনরাইপ পপি ক্যাপসুলকে আমরা অনেকগুলা মাল্টিপল লংগিটিউডিনাল ইনসিশন, ট্রান্সভার্সটা সারা জিজ্ঞেস করে কিভাবে তুমি ইনসিশন দিবা, লংগিটিউডিনাল ইনসিশন, লম্বা 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 মাল্টিপল লংগিটিউডিনাল ইনসিশন দিব। এরপরে কিছু যেহেতু কাঁচা জিনিস, জুস বেরিয়ে আসবে, যেটাকে আমরা বাংলায় ক্ষীর বলি, জুস বেরিয়ে আসবে, এটা আমরা কালেক্ট করব, কালেক্ট করে এটাকে শুকাবো, শুকানোর পর যে জিনিসটা হবে, ঠিক একটা অংশ হবে, এটার নাম হচ্ছে ক্রুড আপিয়াম। তোমরা এই জিনিসটা এখানে লেখা আছে এক লাইনে, এটা না লিখলে মার্ক পাবা। এটা একেবারে ঠোঁটস্থ রাখতে হবে এই লাইনটা, মাল্টিপল longitudinal incision upon unripe poppy capsule and juice is collected and dried by evaporation, the remaining used as crude apium. এই পুরো লাইনটা যদি বলো আমার आंसर শেষ। পুরো লাইনটা মুখস্থ না করলে সারা বলবে আর, এবং প্রশ্ন করবে কিভাবে ইনসিশন হবে, প্রশ্ন করবে কাঁচা ফলে দিবা না পাকা ফলে দিবা, এগুলো একটু খেয়াল রাখবে। আশা করি এটা বুঝতে পারছো। এটা আমাদের অস্পিতে আসে, খেয়াল রাখবা ছবিটা। স্যার, এখন আসো, স্যার ক্রুড ওপিয়াম আর নরমাল ওপিয়াম কি সেম? ক্রুড আপিয়াম এবং নরমাল যে ওপিয়াম যেটা আমরা বলতেছি ওইটা কি সেম? ক্রুড আপিয়ামটা মানে হচ্ছে যে আমরা বলি না যে তুমি এই একটা জিনিসের চা পাতার কি খাও, তুমি চা গাছের চা পাতার কি পাতা খাও না, আমরা চা পাতাটাকে প্রসেসিং করে যে গুঁড়াটা বাজারে পাওয়া যায় সেটা গরম করে চা পাতা চা বানাই খাই। ঠিক সেম আপিয়াম বলতেই আমরা ক্রুড আপিয়ামটাই খাই। হ্যাঁ, ওটা দিয়ে আমরা ট্যাবলেট বানাই, ওটা দিয়েই আমরা হচ্ছে বিভিন্ন এডিক্টিভ ড্রাগ বানাই। ক্লিয়ার? জি স্যার। মানে দিস ইজ দ্য র ম্যাটেরিয়ালস। ওকে ফাইন। এবার আসো অ্যালকালয়েডস অফ আপিয়াম। এটাকে বলা হচ্ছে আপিয়ামের অ্যালকালয়েড কয় ধরনের, কেমিক্যাল ফর্ম। দুই ধরনের কেমিক্যাল ফর্ম আছে, এটা এমসিকিউ তে আসে, ফিনান্থ্রিন এবং আইসোকুইনোলন। এই আইসোকুইনোলন এবং ফিনান্থ্রিন, হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন অফ আপিয়াম, যে কেমিক্যালি এটা দুই ধরনের, ফিনান্থ্রিন এবং আইসোকুইনোলন। হ্যাঁ, ফিনান্থ্রিনের মধ্যে মরফিন সবচেয়ে ইম্পর্টেন্ট, কোডিন আরো বেশি ইম্পর্টেন্ট একটা পরিচিত নাম, আর আইসোকুইনোলনের মধ্যে আছে হচ্ছে তোমার পেপাবেরিন, নারকোটিক কিছু ড্রাগ আছে এগুলো। এটা হচ্ছে জাস্ট একটা গ্রস হেডিং এ টু টাইপস, কিন্তু পরীক্ষায় যেটা আমাদের আসবে সেটা হচ্ছে এটা। পরীক্ষায় আসবে 2 মার্কের একটা কোশ্চেন, ক্লাসিফাই দ্য আপিয়াম, হাউ ক্রুড আপিয়াম ইজ অবটেইনড,
ক্লাসিফাই দ্য আপিয়াম। দুইটা কিন্তু দুই ধরনের আনসার। একটা হচ্ছে আপিয়ামের দুইটা ফর্ম, একটা হচ্ছে কি ফিনান্থ্রিন আর হচ্ছে আইসোকুইনল। আর ক্লাসিফিকেশন যখন বলবে তখন তোমাকে একটু এইভাবে বলতে হবে। তিনটা ক্লাসিফিকেশন আছে, ন্যাচারাল কিছু আপিয়াম, সেমি সিনথেটিক, সিনথেটিক। প্রত্যেকটার দুটা করে নাম অবশ্যই ছোট থাকতে হবে, এটা স্যারদের প্রিয় কোয়েশ্চেন। ন্যাচারালে আমরা খুব কমনলি দুটা ইউজ করি, মরফিন এটা আমরা ট্রিটমেন্ট পারপাসে ইউজ করি, কোডিন, কোডিন আমরা ট্রিটমেন্ট পারপাসে ইউজ করি। সেমি সিনথেটিক মধ্যে হেরোইন, এটা এডিক্টেড ড্রাগ হিসেবে তোমার ইউজ করা হয়। হাইড্রোমরফিন এগুলো খুব বেশি ইউজ করা হয় না। অক্সিমরফিন এগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, তুমি দুইটা মনে রাখবে। সিনথেটিক একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে মিথাডন, এটা আমরা কিন্তু ড্রাগ হিসেবে ইউজ করি। ফেন্টানিল এটা আমরা ড্রাগ হিসেবে ইউজ করি, ঠিক আছে। তাহলে খুব কমনলি ক্লাসিফিকেশন যদি বলা হয়, ক্লাসিফাই দ্য আপিয়াম, ন্যাচারাল, সেমি সিনথেটিক এন্ড সিনথেটিক। ন্যাচারালে মরফিন, কোডিন, সেমি সিনথেটিক হেরোইন, হাইড্রোমরফিন, সিনথেটিক ইজ দ্য মিথাডন এন্ড ফেন্টানিল, ডাইফেনক্সাইলেট। এগুলো তুমি যদি আরো বেশি মনে রাখতে পারো ইটস গুড। এই হচ্ছে রিটেন 1 মার্কের বা 2 মার্কের একটা কোয়েশ্চেন উইথ 2 এক্সাম্পলস। এখন আসো তোমার অ্যাকশন। অ্যাকশনটা একেবারে সিম্পল, কারণ আমরা হেডলাইনেই বলছি দিস আর দ্য সিএনএস ডিপ্রেসেন্টস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডাউন করে পেশেন্টকে জিমাই ফেলে। পেশেন্ট এগুলো খায় খালি জিমাবে, মাতলামি করবে, হ্যাঁ, ডিপ্রেসেস অল দ্য সেন্টারস। তবে সে কয়েকটা সেন্টারকে ডিপ্রেস করতে পারে না, সেটা কি অকুলোমোটর সিস্টেম, আর কি ভমিটিং, আর কি সোয়েটিং। এই অকুলোমোটর সেন্টার, ভমিটিং সেন্টার, সোয়েটিং সেন্টার, এই তিনটা জিনিসে ডাউন করতে পারে না বিদায় এখানে কি হবে, এখানে তোমার এক্সেসিভ ভমিটিং হতে পারে, এক্সেসিভ সোয়েটিং হতে পারে, ঠিক আছে। আর অকুলোমোটর ফাংশন গুলো এক্সাজারেট হতে পারে, তার বেশি বেশি হতে পারে, হ্যাঁ। আর কি হিসেবে এগুলো কাজ করা হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোকে আমরা অ্যানালজেসিক অর্থাৎ পেইন কিলার হিসেবে আমরা ইউজ করি। তোমাকে যদি আমি প্রশ্ন করি সবচেয়ে ভালো মানে পেইন কিলারের মধ্যে অপিয়াম বা অপিওয়েড বলা হয়, অপিয়াম থেকে যে ড্রাগগুলো আমরা বের করে আনি এগুলোর নাম হয়ে যায় অপিওয়েড, হ্যাঁ, এগুলোর নাম অপিওয়েড অ্যানালজেসিক। তোমরা ফার্মা বললে এটা বুঝবা যে ফার্মাতে একটা ক্লাসিফিকেশন অফ পেইন কিলারে বা অ্যানালজেসিক মানে হচ্ছে পেইন কিলার, হ্যাঁ, সেখানে দেখবা অপিওয়েড পয়জন, অপিওয়েড অ্যানালজেসিক। তো এই অপিওয়েড অ্যানালজেসিক গুলো হচ্ছে আপিয়াম, হ্যাঁ। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কমনলি আমরা হাইয়েস্ট অ্যানালজেসিক বা পাওয়ারফুল অ্যানালজেসিক, এটা একদম কার্ডিয়াক পেইনে, মাইকার্ডিয়াল ইনফেকশন, এমআই হার্ট এটাকে ইউজ হয়, দিস আর দা মরফিন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা আমাদের মুৎসুদ্দি স্যারের খুব প্রিয় কোয়েশ্চেন যে এটা কোন কোন সেন্টারকে ডিপ্রেস করতে পারে না, সেটা হচ্ছে ভমিটিং, অর্থাৎ এখানে বমি বেশি হবে যেহেতু এটা ডিপ্রেস হয় না, এক্সেসিভ সোয়েটিং হবে, অকুলোমোটর ফাংশন গুলো বাড়বে, হ্যাঁ। আর যদি বলো আর কি হিসেবে কাজ করা হয়, ডেফিনেটলি এটা একটা অ্যানালজেসিক হিসেবে আমরা কাজ করি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ছাড়া তো প্রপ পাস হবে না। ফ্যাটাল ডোজ খুবই ইম্পর্টেন্ট, যেভাবে আছে একদম খুব ওইভাবে বলতে হবে। আপিয়াম 2 গ্রাম, যেটাকে ক্রুড আপিয়াম বলা হচ্ছে, হ্যাঁ, এটা অনেক জায়গায় বলা হচ্ছে 4 গ্রামও বলা হচ্ছে ক্রুড আপিয়ামটা। আর এক্সট্রাক্ট মানে বাকি অংশ যেটা থাকে ফ্রুট ছাড়া একদম গ্রস, হ্যাঁ, এটা হলো 2 গ্রাম। আর মরফিনের ফ্যাটাল ডোজ 0.2 গ্রাম। স্পেসিফিক যদি কোডিন বলা হয়, কোডিন হলো 1/2 গ্রাম। স্পেসিফিক মিথাডন যদি বলা হয় 100 মিলিগ্রাম। এই 5-6টা নাম তোমাকে বলতেই হবে ফ্যাটাল ডোজ বললে, যে ক্রুড আপিয়াম 4 গ্রাম, extract 2 গ্রাম, মরফিন 0.2 গ্রাম, কোডিন 1/2 গ্রাম, মিথাডন 100 মিলিগ্রাম। এই ফ্যাটাল ডোজ সম্পর্কে একটু 4-5টা লাইন একেবারে এমসিকিউর জন্য, ভাইবার জন্য মুখস্থ রাখতে হবে, ওকে। আচ্ছা, এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রিটেনে 2 মার্ক 3 মার্কে আসে, ভাইবাতে জিজ্ঞেস করবে, আচ্ছা হোয়াট আর দ্য সাইন সিম্পটমস। সাইন সিম্পটমস কি কি হয়, তিনটে স্টেজে সিম্পটম দেখা যায়, তিনটে স্টেজ সাইন সিম্পটম। একটা হলো স্টেজ অফ এক্সাইটমেন্ট, প্রথমে হচ্ছে তোমার প্রথম দিকে কি হয়, মানে শুরুতে এই ওষুধগুলো ইউজ করার পর পেশেন্ট একটু অস্থির থাকে, হ্যাঁ, স্টেজ অফ এক্সাইটমেন্ট যদি এক্সেস পয়জনিং হয়, হ্যাঁ। সাইন সিম্পটম গুলো খেয়াল রাখবা, এক্সেসিভ পয়জন অর্থাৎ ওষুধের ডোজ যদি ফ্যাটাল ডোজের পর্যায়ে যায় বা টক্সিসিটি ডোজের পর্যায়ে যায়, তখন সেটাকে বলা হবে সাইন সিম্পটম প্রডিউসড বাই আপিয়াম পয়জনিং। তিনটে স্টেজে এখানে সিম্পটম দেখা যায়, স্টেজ অফ এক্সাইটমেন্ট,
স্টেজ অফ স্টপর মানে প্রথমে খুব অস্থির থাকবে, স্টেজ অফ স্টপর মানে আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, লাস্টে গিয়ে একেবারেই কি নিস্তেজ হয়ে যাবে, স্টেজ অফ কমা। ওকে, তাহলে তিনটা স্টেজে আমাদের সাইন সিম্পটম গুলো দেখা যায় আপিয়াম টক্সিসিটিতে। কি কি? স্টেজ অফ এক্সাইটমেন্ট, স্টেজ অফ স্টপর, স্টেজ অফ কমা। এগুলো তো আসলে সবগুলো মনে থাকে না, স্যাররা সবগুলো জিজ্ঞেসও করে না। স্যাররা তোমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা আপিয়াম পয়জনিং এ তোমার পিউপিল কেমন থাকে? তুমি খেয়াল করে দেখো, স্টেজ অফ স্টপর এই অংশে বলা হচ্ছে পিউপিলটা কন্ট্রাক্টেড থাকবে, ফেস এবং লিপস গুলো সায়ানোজ থাকবে। তাহলে তো তুমি এটা স্যারদেরকে বলতে পারলা। হ্যাঁ, একটা ব্যাপার। 2 নাম্বার হচ্ছে স্টেজ অফ কমা, অর্থাৎ যখন রোগী একেবারে খারাপ হয়ে যাবে, হ্যাঁ, একেবারে ডিপ্রেসড হয়ে যাবে, ব্রেন একেবারে ডাউন, সিএনএস ডাউন। তো প্রশ্ন আসবে কি কি সিম্পটম থাকবে? যে মাসেল বিকাম ফ্লাসিড, রিল্যাক্সড এন্ড একেবারে সব রিফ্লেক্স গুলো লস হয়ে যাবে, এটা হলো 1 নাম্বার। আর পিউপিল কি রকম থাকবে? পিন পয়েন্ট পিউপিল, হ্যাঁ, লাইটের রিঅ্যাকশন থাকবে না, ঠিক আছে, সব সিক্রেশন বন্ধ হয়ে যাবে। প্রশ্ন আসবে কেন? কারণ হচ্ছে এটা সব সিস্টেমকে ডাউন করে, এক্সেপ্ট সোয়েটিং। তাহলে অনেক বেশি সোয়েটিং হবে। এটা আমাদের স্যারদের খুব প্রিয় কোয়েশ্চেন, যে সিক্রেশন কেমন হবে। আরেকটা হচ্ছে কি টেম্পারেচার সাবনরমাল, এটা আমরা জিজ্ঞেস করি, তাপমাত্রা কেমন থাকবে। আবার আমরা বলি পেশেন্টের ব্লাড প্রেশার পালস কেমন থাকবে, এটাকে বলা হচ্ছে শকের ফিচার থাকবে, হ্যাঁ, লো পালস, তারপর হচ্ছে বিপিও কমে যাবে। ওকে, এটা আমরা এখানে বলবো। এখানে রেসপিরেশনের প্যাটার্নটা কেমন থাকবে? খুব স্বাভাবিক, একটা পেশেন্ট যখন কমাতে চলে যায় তার হয় কি অনেকক্ষণ পর পর একটা লম্বা লম্বা শ্বাস হয়, এরকম। তোমরা দেখতে পারবা বাংলা সিনেমার মধ্যে পেশেন্ট মরে গেছে, নায়িকা শেষ, নায়ক এসে অনেক চিল্লাপাল্লা করতেছে, গান গাচ্ছে, গান গাওয়ার একটা পর্যায়ে গিয়ে রোগী হঠাৎ করে অজ্ঞান, রোগী হঠাৎ করে এরকম করে উঠে, এই দিস ইজ কল সাইন স্ট্রোক ব্রিদিং। হ্যাঁ, অনেকক্ষণ পর পর করে করে একটা করে শ্বাস দিয়ে সবাই এসে আবার খুশি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ঠিক আছে। এখানেও রোগী 1 মিনিটে 3-4টার বেশি ব্রিদিং নিবে না, হ্যাঁ, অনেকক্ষণ পর পর এরকম করবে, পরে শ্বাস নিয়ে উঠবে, দিস ইজ কল সাইন স্ট্রোক ব্রিদিং। কারণ হচ্ছে তার রেসপিরেটরি মাসল তো সব প্যারালাইজড, তার সব রিফ্লেক্স লস্ট, তার পিউপিল একেবারে পিন পয়েন্ট, তার ঘাম হচ্ছে এক্সেসিভ, টেম্পারেচারও সাবনরমাল হয়ে আছে, বিপি নাই, পালস নাই, এই রোগীটা আসলে শকে চলে গেছে। এটা সাইন স্ট্রোক একটা রেসপিরেশন নিয়ে আসবে, যে 1 মিনিটে 5-6টা টিপ দিবে এরকম, আর অনেকক্ষণ পর পর, দিস কল স্টেজ অফ কমা। হ্যাঁ, সাইন স্ট্রোক। তাহলে আমরা একটু খেয়াল করলে দেখবো রিটেনে পরীক্ষায় 3 মার্কে আসে, 3 মার্কে তোমাকে 3টে স্টেজে আকারে লিখতে হবে, না হলে 3 মার্ক পাবা না। কিন্তু ভাইভাতে আমরা ওভাবে জিজ্ঞেস করবো না, ভাইভাতে আমরা জিজ্ঞেস করবো পিওপিল কেমন থাকে, ভাইভাতে আমরা জিজ্ঞেস করবো তার মাসেল কেমন থাকে, ভাইভাতে আমরা জিজ্ঞেস করবো তার টেম্পারেচার কেমন থাকে, ভাইভাতে আমরা জিজ্ঞেস করবো এখানে রেসপিরেশনটা কেমন থাকে, এখানে সব সিক্রেশন বন্ধ হয়, কোন সিক্রেশনটা বেশি হয়, সোয়েটিংটা বেশি হয়, এই প্রশ্নগুলাই করা হবে, পদ বাঁধা আকারে জিজ্ঞেস করা হবে না। নেক্সট, এটা আমাদের 1 মার্কের প্রিয় কোশ্চেন, একটা রিটেন আসবে, আপিয়াম আসবে, আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ আপিয়াম পয়জনিং আসবে না, এটা হতে পারে। প্রশ্ন আসতে পারে স্যার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সম্পর্কে তো আমরা জানি না। এটা অবশ্য তোমরা না জানারই কথা, যেহেতু তোমরা ওয়ার্ডে যাও নাই। কেউ যদি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস শব্দটা জানতে পারো আমাকে বলো, এটা ওয়ার্ডে গেলে রেগুলার হিস্ট্রি টেকিং করলে মেডিসিনে জানার কথা। হোয়াট ইজ পিডি অথবা ডিফারেনশিয়াল মেইন জিনিসটা যদি না মানে মেইন টেস্টটা ছাড়া বাকি আরো টেস্ট করতে, আরো কোনো রোগ আছে? বুঝি নাই স্যার প্রভিশনাল ডায়াগনোসিস ছাড়া বাকি মানে যেগুলো যেটা আমরা মেইনলি করব, যে টেস্টটা করব প্রভিশনাল টেস্টটা, ওটা ছাড়া বাকি অন্যান্য কোনো রোগ আছে নাকি ওটা দেখার জন্য যে টেস্ট করা। আচ্ছা, মানে ব্যাপারটা কি রকম, মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস প্রভিশনাল ডায়াগনোসিস হওয়ার পরে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মানেটা কি, মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা বাংলায় বলো তো কি? আরো কি কি রোগ আমরা সাসপেক্ট করতে পারি? এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে লক্ষণগুলো আছে, এই লক্ষণে আরো কি কি ডিজিজে এই লক্ষণগুলো দেখা যায়, অর্থাৎ সিমিলার ডিজিজ কিসে কিসে একই রকম লক্ষণ দেখা যায়, ঠিক আছে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মানে এই রোগীর যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো আর কি কি ডিজিজে পাওয়া যেতে পারে। কারণ তুমি তো প্রথমে কনফার্ম একটা রোগ বলে ফেলতে পারো না, কারণ তুমি তো গায়েব জানো না, তোমার উপর তো ওহী নাজিল হয় না। হ্যাঁ, তুমি তো পরীক্ষা নিরীক্ষা করার পরেই কনফার্মেটরি ডায়াগনোসিস হবা।
মনে করো একটা রোগী জ্বর নিয়ে আসছে, শ্বাসকষ্ট নিয়ে আসছে, কাশি নিয়ে আসছে, গলা ব্যথা নিয়ে আসছে, ঠিক আছে, ওজন কমে যাচ্ছে, খাবারের রুচি নেই। তুমি এই রোগীটা এক্সামিন করলাম, এক্সামিন করে তুমি প্রফেশনাল ডায়াগনোসিস মানে তোমার কাছে যেটা প্রথমে মনে হবে সেটা লিখবা। সেটা মনে করো কি কি কারণে হতে পারে। আমি যদি বলি একটা রোগীর জ্বর আছে, কাশি আছে, গলা ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, তারপরে কি বললাম ওজন কমে যাচ্ছে, খেতে পারছে না, তাহলে এই রোগী কি কি রোগে আক্রান্ত হতে পারে, মানে কি রোগ হতে পারে, তাহলে আমরা বলবো যে প্রথমে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে বলতো। ডেফিনেটলি কোভিড-19 হতে পারে, ডেফিনেটলি এটা টিউবারকুলোসিস বা যক্ষ্মা হতে পারে, ডেফিনেটলি এটা নিউমোনিয়া হতে পারে, ডেফিনেটলি এটা কার্সিনোমা লাং হতে পারে। তাহলে তো বলতে পারো যে স্যার 4টা রোগের কথা বলছেন, 4টা রোগেই তো কি লক্ষণগুলো থাকে, তাহলে আমি কনফার্মেটরি হব কিভাবে? ডেফিনেটলি তুমি ইনভেস্টিগেশন করবা, এরপর এগুলো মিলাবা, কোরিলেট করবা, ঠিক আছে। তাহলে এই যে তোমার লক্ষণ দেখে বিভিন্ন রোগ হতে পারে সিমিলার, এইগুলোর নাম হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো এখানে যে হেডলাইনটা আছে দেখো, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ আপিয়াম পয়জনিং, মানে হচ্ছে আপিয়াম দিয়ে যদি পয়জনিং হয়, যেই যেই লক্ষণগুলো তুমি একটু আগে পড়ে আসছো, এই লক্ষণগুলো আর কি কি রোগে থাকতে পারে, এরকম 14টা রোগের নাম তুমি এখানে দেখতে পাচ্ছ। এই 14টা নামই পরীক্ষায় লিখবা, 2 মার্কে আসবে। ভাইবাতে তোমাকে 10টা নাম বলতে হবে, এটা চোখ বন্ধ করে বলবা। acute alcohol poisoning, barbiturate poisoning, carbolic acid poisoning, carbon monoxide poisoning, epileptic, uremic, diabetic, hysteric, cerebral hemorrhage, brain trauma, malaria, encephalitis, meningitis, skin hyperpyrexia. That means এই 14টা রোগে আক্রান্ত হলে রোগীরা আপিয়াম পয়জনিং এর মতো সিম্পটম নিয়ে আসে। তুমি সেটা এবার পরীক্ষা করে প্রমাণ করবা কোনটা কনফার্মেটরি ডায়াগনোসিস। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এটা আসবে পরীক্ষায়, এটা ছাড়া তুমি আপিয়াম পয়জনিং পাস করতে পারবে। এই 10টা 14টা নাম তুমি একেবারেই ঠোঁটস্থ রাখবে। নেক্সট, ট্রিটমেন্ট। এটা কেন ট্রিটমেন্টটা করতে হবে? কারণ এই ট্রিটমেন্টটা আমরা ওয়ার্ডে করি। আমাদের কাছে রোগীরা ঘুমের ওষুধ খেয়ে আসে, মরফিন নিয়ে আসে, কোডিন খেয়ে আসে, হেরোইন পয়জন, সিগারেটের ভিতর হেরোইন ঢুকে খেয়ে আসে, আমরা এগুলাকে ট্রিটমেন্ট করি। এজন্য এটা ইম্পর্টেন্ট, এটা ট্রিটমেন্ট তোমাকে জানতে হবে। খুব স্বাভাবিক, একটা রোগী আসলে তুমি এয়ারওয়ে, ব্রিদিং এগুলা দেখবা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্যারদের প্রিয় কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যান্টিডট? স্পেসিফিক অ্যান্টিডট ন্যালক্সেন এন্ড নালমিফেনি। এখানে তুমি খেয়াল করো, দুইটা অ্যান্টিডটস এর নাম লেখা আছে, একটা নাম ন্যালক্সেন, এটা হচ্ছে মোস্ট স্পেসিফিক। এটা যদি তুমি বাজারে না পাওয়া যায়, হ্যাঁ, ন্যালক্সেনের চেয়ে আরেকটু বেটার তুমি খুঁজে দাও, তাহলে ন্যালক্সেনের বেটার হচ্ছে নালমিফেনি। এই নালমিফেনি এবং ন্যালক্সেন, এই নালমিফেনি এন্ড ন্যালক্সেন হচ্ছে তোমার মেইনলি দ্য স্পেসিফিক অ্যান্টিডটস অফ আপিয়াম পয়জনিং। যেহেতু রোগী আমরা কোনটা দিয়ে পয়জনিং হয়ে আসছে বোঝা মুশকিল হয়ে যায়, আমরা একটা ককটেল থেরাপি দিই। ককটেল থেরাপি মানে হচ্ছে মানে সবগুলা মানে খাবার করার জন্য একটা কমন ট্রিটমেন্ট, সেটা হলো ককটেল থেরাপি। এই ককটেল থেরাপিতে কি কি আছে এটা স্যারদের জিজ্ঞেস করে। ককটেল থেরাপিতে 100 ml এবং এখানে কি থাকে, 50% গ্লুকোজ থাকে 100 ml, 100 মিলিগ্রাম থায়ামিন থাকে, 2 মিলিগ্রাম ন্যালক্সেন থাকে এবং সেটা আইভি দিতে হবে। হ্যাঁ, বাকি তুমি সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট করবে। তাহলে কয়েকটা লাইন তোমাকে মনে রাখতে হবে। আপিয়াম পয়জনিং এর অ্যান্টিডট আছে, আপিয়াম পয়জনিং এ আমরা স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই দেখে ককটেল থেরাপি দিই, বাকি সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট দিয়ে স্টমাক ওয়াশ দিতে পারি 3 ঘন্টা বা আমাদের অ্যাবজর্পশনের আগে যদি সে চলে আসে, এগুলো তুমি একটু বলবা, ঠিক আছে? আমি আশা করি ন্যালক্সেন, নালমিফেন এই নাম দুটো তোমরা মনে রাখবা, ককটেল থেরাপির কম্পোজিশনটা তোমরা মনে রাখবা। ওকে, মেডিকেলিক্যাল ইম্পর্টেন্সটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার এগুলা খেয়ে মানুষ সুইসাইড করে। তোমরা গতদিন বলছিলে স্যার সাপে কামড়ালে পোস্টমর্টেম পয়জনিং পরীক্ষা আসে কিনা, আসে না, কারণ এটা হয় না পোস্টমর্টেম ম্যাক্সিমাম। তো এখানে কেন লাগবে? এখানে লাগবে এই জন্য কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপিয়াম বা বারবিচুরেট এই ট্যাবলেট গুলো মরফিন, প্যাথিডিন অথবা কোডিন, হিরোইন এগুলা খেয়ে মানুষ সুইসাইড করে কিন্তু মরে আসে। তো সুইসাইড ডেফিনেটলি একটা তোমার অটোপসি কেস, ঠিক আছে? সুইসাইড পয়জনিং এর ক্ষেত্রে এটা মোস্ট কমনলি ইউজ করা হয়। কেন? কারণ সুইসাইডে মানুষ কি চায়? সার জীবনের সব সুখ দুঃখ ভুলে গিয়ে দুনিয়া থেকে চলে যেতে চায়,
এই জীবন আর রেখে কি হবে, ব্যথা আর ব্যথা, সর্বাঙ্গে ব্যথা, তাহলে মরে যায়। তো মরার সময় যদি সে ব্যথা পায় তাহলে মরবে, ও তো মরতেছি যে তো ব্যথা, তাহলে তো না মরিব। তাহলে পেইনলেস ডেথ পাওয়ার জন্য তারা কিনে, তারা আইভি মরফিন নিয়ে নেয়। মরফিন তো একটা অ্যানাস্থেটিক ড্রাগ, পেইন কিলার, অনেক ভালো অ্যানাস্থেসিক। সে এটা নিবে, নেওয়ার পর আস্তে 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 নিস্তেজ হয়ে যাবে, কোনো ব্যথা পাবে না। ঠিক আছে, এটাকে বলা পেইনলেস ডেথ। সো সুইসাইডাল পয়জনিং সেটাই মেইনলি আমরা ইউজ করব যেটাতে সে ব্যথা পাবে না। ব্যথা মুক্ত মৃত্যুর জন্য সুইসাইডাল পয়জন হিসেবে সবাই আপিয়াম পয়জনিংকেই, মরফিন, হেরোইন, কোডিন, এগুলা বেছে নিয়ে থাকে। হ্যাঁ, ওকে। এখন আসো হেরোইন। এখানে হেরোইন সম্বন্ধে আমরা একটু জানতে চাই, কেন জানো? কারণ বাংলাদেশে এটা নিয়ে একটু বেশি, হেরোইন বা স্মাগলিং বা মাদক হিসেবে এটা খুব পরিচিত। এটা আমাদের মসুদি স্যার, মহিবুল্লাহ স্যার প্রিয় কোয়েশ্চেন। বলতে হেরোইনের আরেকটা নাম ব্রাউন সুগার। এটা দেখতে কেমন? এটা হোয়াইট। এটা তিন ধরনের, এটা সাদা আছে, এটা ব্রাউন আছে, এটা ব্ল্যাক আছে, এটা ব্ল্যাক টার আছে। একদম কালোর মধ্যে বেশি কালো, সাদা আছে, ব্রাউন কালার, তিন ধরনের টার আছে। ওকে ফাইন। এবার হচ্ছে বাজারে যেগুলা হেরোইন সি বলি আমরা, হেরোইন কোর, এরা কোনগুলা খায়? এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডোপ নামে, এগুলা জাং নামে, স্ম্যাক নামে এগুলা পরিচিত আছে। আমরা বলি না ডোপ টেস্ট, ডোপ টেস্ট মানে সে হেরোইন নেয় কিনা এটা আমরা টেস্ট করে থাকি। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তো অনেক সময় হয় কি, সিগারেটের ভিতরে হেরোইন ঢুকায় মানুষ টানে, অনেক সময় হেরোইনের সাথে কোকেন মিক্স করে মানুষ টানে। এই হেরোইনের সাথে যখন কোকেন ঢুকাই দিবা তখন এটার নাম হয়ে যাবে স্পিড বল। এটা আমাদের স্যারদের একটা প্রিয় কোয়েশ্চেন, যে হোয়াট ইজ স্পিড বল। তুমি বলো স্যার হেরোইনের ভিতর কোকেন ঢুকাই যদি সে টানে, এটা হলো স্পিড বল। এখন তোমাকে যদি বলা হয় ফেটাল ডোজ অফ হেরোইন 50 মিলিগ্রাম, ঠিক আছে, এটা তাহলে আমরা জানলাম what is speedball and what is the fatal dose of heroin and heroin কি কি দমে কি কি কালারের হেরোইন আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি আপিয়াম পয়জনিং এর মধ্যে এই জিনিসগুলাই আমাদের লাগতেছে, যেগুলো আমরা এতক্ষণ বললাম। আমরা একটু দেখি তোমরা মোটামুটি লাইনে আসো কিনা। আসো তো সবাই না? জি স্যার। দেখি সবাইকে ঘুমাই তোমায় গেছো না, আসো। তুমি তো আসো নাকি? জি স্যার। আচ্ছা, আমরা এতক্ষণ পড়ালাম হলো আপিয়াম পয়জনিং, যেটা আমরা সিএলএস ডিপ্রেশন বলছি। আপিয়ামের ক্লাসিফিকেশন বলতে পারবা? ক্লাসিফিকেশন, হ্যাঁ, একটা বলছি ন্যাচারাল আপি পাওয়া যায়। স্যার মরফিন আছে, মরফিন আছে, এটা তো বলতে হবে। একটা নাম বললে সেটা মরফিন বলতে হবে না বলে মরফিন আছে, কোডেন মরফিন, এই দুটো ন্যাচারাল। ঠিক আছে, সেমি সিনথেটিক আছে, সিনথেটিক আছে। সেমি সিনথেটিক এর মধ্যে আমরা কি পাচ্ছিলাম? স্যার সেমি, ওখানের মধ্যে হিরোইন আছে স্যার। ভেরি গুড, একটা নাম বললে সেটা হেরোইন বলতে হবে। হ্যাঁ, জি স্যার। কিছু আমরা নাম বলছি, ফেন্টানিল আছে। ঠিক আছে, জি স্যার। যদি বলা হয় যে এগুলা মেডিকেলি, অর্থাৎ তুমি হসপিটালে ট্রিটমেন্ট পারপাসে কিভাবে কি কাজে ইউজ করতে পারো এদেরকে? স্যার মেডিকেলি, হ্যাঁ, ট্রিটমেন্ট পারপাসে এগুলো কি হিসেবে আমরা ইউজ করি? স্যার মেথাডন ড্রাগ হিসেবে। না, আমরা ইউজ করি হচ্ছে অ্যানালজেসিক হিসেবে। হ্যাঁ, পেইন কিলার, অপিওয়েড অ্যানালজেসিক বলে এদেরকে। কি নাম বললাম? স্যার অপিওয়েড অ্যানালজেসিক। হ্যাঁ, অপিওয়েড অ্যানালজেসিক। অপিয়াম থেকে অপিওয়েড, ও পি আই, অপিওয়েড, ও আর ডি, অপিওয়েড পয়জনিং। অপিওয়েড পয়জনিং গুলো অ্যানালজেসিক, সরি অপিওয়েড অ্যানালজেসিক। অপিওয়েড অ্যানালজেসিক এর মধ্যে মরফিন, তারপর হচ্ছে প্যাথিডিন, তারপর হচ্ছে তোমার কোডিন, আমরা ফেন্টানিল ইউজ করে থাকি। তাহলে এটার মেডিকেল ইউজ কি? মেডিকেল ইউজ ইজ দ্য অ্যানালজেসিক। হ্যাঁ স্যার। ওকে, আমরা এখানে আর কে আছে দেখি। আসিফ আছো নাকি? আচ্ছা আসিফ বলো তো দেখি। আমরা ক্লাসিফিকেশন বললাম, আমরা এরপরে বলছি আপিয়ামের মধ্যে যেটা আসলে মেইন র ম্যাটেরিয়াল সেটা নাম ক্রুড আপিয়াম। এই ক্রুড আপিয়ামটা কিভাবে কালেক্ট করবা তুমি? হাউ ক্রুড আপিয়াম ইজ অবটেইনড?
স্যার এখানে মাল্টিপল ইনসিশন দেব আনর্যাপ ক্যাপসুল মাল্টিপল ইনসিশন দিব কিসের উপরে? আনর্যাপ ক্যাপসুলে আনরাইপ পপি ক্যাপসুলে। হ্যাঁ, এরপরে কি হবে? যে জুসটা তারপর আসবে স্যার জুসটা আমরা কালেক্ট করে এটাকে কারেক্ট শুকাবো। করব শুকাবো ইভাপোরেট করার পরে যে অংশটা থাকবে দ্য লেফট আর দ্য ক্রুড আপিয়াম। ওকে, ওপিয়াম জি স্যার ওকে। সামিয়া জামান আছে রোল 15। জি স্যার। আচ্ছা, তাহলে ক্রুড আপিয়াম গেল, ক্লাসিফিকেশন গেল। হ্যাঁ, এখন তোমাকে যদি আমরা জিজ্ঞেস করি, মেডিকেল ইউজে বলে ফেলছি, আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি যে আপিয়াম যদি পয়জনিং করে তাহলে কি কি সিমটম পাওয়া যেতে পারে? 3টে স্টেজে আমরা সিমটম পেতে পারি। হ্যাঁ, কি কি? স্যার স্টেজ অফ এক্সাইটমেন্ট, স্টেজ অফ স্টপ, স্টপর, আরেকটা হচ্ছে স্টেজ অফ স্টেজ অফ কমা। লাস্ট একটা স্টেজ অফ কমা। আচ্ছা, আমরা বলছি এখানে পিউপিল কেমন থাকতে পারে? স্যার কনস্ট্রিক্টেড, হ্যাঁ, কনস্ট্রিক্টেড থাকবে। কনস্ট্রিক্টেড, দ্যাট মিন্স পিন পয়েন্ট পিউপিল। হ্যাঁ, আমরা আর কি বলছি, মাসেল গুলা কেমন থাকবে? ফ্লাসিড, ফ্লাসিড হবে, প্যারালাইজড হয়ে যাবে। রিফ্লেক্স গুলা লস্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে রেসপিরেশনটা কেমন থাকবে? চেইন স্ট্রোক। চেইন স্ট্রোক ব্রিদিং থাকবে। ওকে, মোটামুটি এগুলো আমাদের থাকবে। এরপর আমরা একটু দেখি কে আছে আর। শশী 34। জি স্যার। আচ্ছা, আমরা বলছি এটা ম্যানেজমেন্ট আমাদের জানতে হবে, কারণ এটা আমরা হসপিটালে পেয়ে থাকি। তো এখানে কি ম্যানেজমেন্ট করবে? স্পেসিফিক অ্যান্টিডট কি দিবা? স্যার দুইটা দিব, একটা হচ্ছে ন্যালোক্সেন আর ওটা না থাকলে আর নালমিফেনিক দিব। ন্যালোক্সিন আর নিফেনি। মেইনলি ন্যালোক্সিন अवेलेबल হয় বাজারে, না পেলে তখন নালমিফেনি, এগুলো আমরা দিব। আর কি দিতে পারি পোস্ট ট্রিটমেন্টে? কমা ককটেল, কমা ককটেল থেরাপি। এটার কম্বিনেশনে কি কি থাকে? 50% গ্লুকোজ থাকে, গ্লুকোজ থাকবে, থায়ামিন থাকে। থায়ামিন থাকবে আর নালক্সিন মিক্সড থাকবে। এক্স্যাক্টলি, আমরা এগুলো দিয়ে থাকি। আর সিমটোমেটিক ম্যানেজমেন্ট তো এগুলো সব ট্রিটমেন্টে আছে। আচ্ছা, আমরা একটু দেখি আর কে আছে এখানে। আফনান আছো নাকি 45? জি স্যার। আচ্ছা, আমরা বলছি মেডিকেল লিগ্যালি এটা কি ধরনের পয়জন? স্যার এটা হচ্ছে সুসাইডাল। সুইসাইডাল কেন হয়? স্যার পেনলেস ডেথ। পেইনলেস ডেথ করে এই জন্য। ওকে, মোটামুটি এগুলো হচ্ছে। এরপরে আমরা বলছি হেরোইন সম্পর্কে। আমরা বলছি হেরোইনের সাথে কোকেন যখন মিক্স করে আমরা সেটা নাম কি বলছি? স্পিডবল। 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 ওকে, ফাইন, থ্যাংক ইউ। এই হচ্ছে মোটামুটি আমাদের কি এটার নাম হচ্ছে আপিয়াম সম্পর্কে আমাদের বলা আর কি। আমরা এখন একটা 7 বাজে, আমরা 5 মিনিট ব্রেক দিব। আমরা ঠিক একটা 12 মিনিট আবার বারবিচুরটা ধরবো। আমরা বারবিচুরটা খুব অল্প সময়ে শেষ করে ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, 5 মিনিট ব্রেক। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আমরা আমাদের আরেকটু ইয়াতে চলে যাই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, দেখতে পাচ্ছ তো সবাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে বারবিচুরেট। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই জন্যই, তোমাকে এতক্ষণ যে আপিয়াম বা অপিওয়েড অ্যানালজেসিক এই কথাগুলো বলছি আমরা, অ্যানালজেসিক সম্পর্কে এতক্ষণ যা পড়ালাম, এই অ্যানালজেসিক বা পেইন কিলার গুলো অর্থাৎ আপিয়াম থেকে যেগুলো আসে, এগুলো সবগুলো ম্যাক্সিমামই বাজারে
আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস বা ইনজেকশন আকারে পাওয়া যায়। কিন্তু তোমার এই বারবিটুরেট যেগুলো আছে এগুলো কিন্তু তোমার বারবিটুরেট ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়, যার কারণে বারবিটুরেট ট্যাবলেট দিয়ে খুব কমনলি পয়জনিং হয়। বারবিটুরেট কমনলি কেন পয়জনিং হয়, কারণ এটা হচ্ছে ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়, জীবন রাখবো না বলে ফুটপাট ট্যাবলেট নিয়ে পাট করে খেয়ে দিয়ে মরে যাওয়ার চেষ্টা করে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে এই বারবিটুরেট ট্যাবলেট আমরা বিভিন্ন ট্রিটমেন্ট পারপাসে দিই। একটু পরেই সেই প্রশ্নটা আমরা আসবে, যেহেতু স্যার এটা খুবই জিজ্ঞেস করে থাকেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আপিয়ামে যেরকম ক্লাসিফিকেশন ছিল, এখানেও তোমার এক মার্কের রিটেনে প্রায় সময় পরীক্ষা আসে ক্লাসিফাই দ্য বারবিটুরেট, এটা তোমার আসবেই। লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, এদের দুইটার মাঝখানে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আলট্রা শর্ট অ্যাক্টিং, ভেরি ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষা আসবে। লং অ্যাক্টিং এ তোমাকে দুই তিনটা নাম মনে রাখতেই হবে, খুব ইম্পর্টেন্ট। ফেনোবারবিটন, বারবিটন, ফেনোবারবিটন, ফিনাইটয়েড, এগুলো সবগুলাই ইনজেকশনও পাওয়া যায়, এগুলো সবগুলাই ট্যাবলেটও পাওয়া যায় এবং আমরা বাজারে প্রায় সময় ডক্টররা আমরা প্রেসক্রিপশন করি, ফেনোবারবিটন প্রেসক্রিপশন করি, আমরা ফিনাইটয়েড বা আমরা কি করি প্রেসক্রিপশন করি। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এমোবারবিটন, সোডিয়াম অ্যামাইটেল, টোবারবিটন, এগুলো তুমি জাস্ট মনে রাখো, এগুলো আমরা ইউজ করি না। শর্ট অ্যাক্টিং আমরা বাজারে ইউজ করে থাকি, এগুলো হচ্ছে সাইক্লোবারবিটন, ফেন্টোবারবিটন। আলট্রা শর্ট অ্যাক্টিং, এই আলট্রা শর্ট অ্যাক্টিংটাও আমরা বাজারে ইউজ করে থাকি, সেটা হচ্ছে কি থায়ামাইলাল সোডিয়াম, হ্যাঁ, পেন্টোথাল সোডিয়াম। এগুলো নামগুলো কঠিন, বাট পরীক্ষা এগুলো আসবে এবং আমাদের এমসিকিউ তে একটা প্রশ্ন থাকে, হুইচ আর নট দ্য বারবিটুরেট? লং অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং এবং আলট্রা শর্ট অ্যাক্টিং। তাহলে দুইটা করে নাম তুমি মনে রাখো, ফেনোবারবিটন, বারবিটন, ফিনাইটয়েড, ইন্টারমিডিয়েট এমোবারবিটন, বিউটোবারবিটন, শর্ট অ্যাক্টিং এও তুমি মনে রাখো একটু, ঠিক আছে, সাইক্লোবারবিটন, ফেন্টোবারবিটন। আলট্রা শর্ট অ্যাক্টিং ও তুমি কিছু মনে রাখো, পেন্টোথাল সোডিয়াম, থায়ামাইলাল সোডিয়াম। ওকে, এটা আমাদের হট টপিকস। নেক্সট হচ্ছে সাইন সিম্পটম অফ বারবিটুরেট পয়জন। আমরা যখন আপিয়াম পড়ছি তখন তিনটা স্টেজে আমরা পড়ছি, বাট বারবিটুরেট পয়জনিং এ বিশাল সাইন সিম্পটম হয়। এর মধ্যে স্যারদের আমাদের বিশেষ করে মৎসুদি স্যারের একটা প্রিয় কোয়েশ্চেন হচ্ছে এখানে একটা স্কিনে ফাইন্ডিংস পাওয়া যায়, এই স্কিনে যে ফাইন্ডিংসটা পাওয়া যায় এটা কি? এটা হচ্ছে স্যার ব্লিস্টার, স্কিনে একটা ফোসকা পড়ে, ঠোসা পড়ে, ঠিক আছে, হ্যাঁ, আমরা যেটা টোয়া বলি, হ্যাঁ, ফোসকা পড়ে বা ব্লিস্টার হয়, এটার নাম হলো বারবিটুরেট ব্লিস্টার। তাহলে এটার নাম কি? স্কিনে একটা সিম্পটম থাকে, সেটার নাম হচ্ছে ফাইন্ডিংস থাকে, এটার নাম হচ্ছে বারবিটুরেট ব্লিস্টার। এই বারবিটুরেট ব্লিস্টারের ক্যারেক্টারিস্টিক্স কি? আই মিন মানুষ যখন পুরা যায়, বার্নেও তো ব্লিস্টার হয়, তো বার্নে ব্লিস্টার হয়, নরমাল স্কিন ইনফেকশনে ব্লিস্টার হয়, তাহলে বারবিটুরেট ব্লিস্টারের স্পেশালিটি কোথায়? এটা হলো এই ব্লিস্টারটা যদি তুমি ফেটে দাও, ওপেন করো, ছিঁড়ে ফেলো, ব্লিস্টারটা যদি ফেটে যায়, ব্লিস্টারের যে কন্টেন্ট সেটা বেরিয়ে আসবে। এই কন্টেন্টটা কি? ক্লিয়ার সেরাস ফ্লুইড। একটা ব্যাপার, আমরা ক্লিয়ারলি আমরা ওপেন করি, ক্লিয়ার সেরাস ফ্লুইড পাওয়া যাবে, এটা আমি জিজ্ঞেস করবো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এটা যখন রাপচার হবে, ছিঁড়ে ফেলবা, দেখবা যে এটার যে ইনার সারফেসটা থাকবে, ফ্লোর যেটা থাকবে ব্লিস্টারের, এই ইয়াটা থাকবে স্কিনের, তখন অবস্থাটা কিরকম হবে? একটা রেড লাল হবে, একটু রাফ সারফেস থাকবে, যেটা পরবর্তীতে একটু ব্রাউন এবং পার্চমেন্ট লাইক হবে, হ্যাঁ। তাহলে আমরা বলবো যে এই ব্লিস্টারটা যদি ওপেন করি, আমরা যখন সেরাস ক্লিয়ার ফ্লুইড বেরিয়ে আসবে, দেন আমরা এটার যে ফ্লোরটা দেখবো, এটার যে চারপাশটা দেখবো যে একটু লাল হয়ে আছে, আবার এটা শুকাই গেলে দেখবো একটু ব্রাউন কালার হয়ে পার্চমেন্ট লাইক হয়ে গেছে, একটু কঠিন হয়ে যাবে আর কি, শক্ত শক্ত হয়ে যাবে, হ্যাঁ। প্রশ্ন হচ্ছে এটা কোন জায়গায় কমনলি পাওয়া হয়, মানে স্কিনের কোন কোন জায়গায় বডিতে এই ব্লিস্টার বারবিটুরেট ব্লিস্টারটা হয়? বলা হচ্ছে কমনলি এটা প্রেসার এরিয়াতে হয়। প্রেসার এরিয়া মানে হচ্ছে কি কি আছে, মানে প্রেসার মানে হচ্ছে দুইটা আঙ্গুলের ফাঁকে হতে পারে, হ্যাঁ, ইন্টারডিজিটাল ক্লেফট, ইনার অ্যাসপেক্ট অফ দা নি ভাঁজ করলে নিয়ের নিচে, নিয়ের হাঁটু ভাঁজ করলে হাঁটু ভাঁজের ভিতরে, তারপর হচ্ছে পাছায় বাটকে হতে পারে, ব্যাক অফ দা থাই, কারণ এখানেই তো আমরা কোথাও বসলে প্রেসার থাকে, হ্যাঁ, তাহলে এখানে বাটকে, যেহেতু এটা প্রেসার এরিয়া বসি আমরা, থাইও যেহেতু কোথাও বসলে প্রেসারে থাকে, ক্লেভস,
ওর শরীরে বিভিন্ন ভাঁজগুলোতে, ফোরআর্ম বগলের এদিকে এবং এলবোর ভাঁজে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার নিয়ের ভাঁজে, আঙ্গুলের ফাঁকে, এইসব জায়গায় ব্লিস্টার অফ বারবিচুরেট বা বারবিচুরেট ব্লিস্টারটা কমনলি হয়ে থাকে। হ্যাঁ, কোথায়? প্রেসার এরিয়া, ইন্টারডিজিটাল ক্লেফট, inner aspect of the knee and thigh, buttock and forearm and flaps. ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা কি জানলাম যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস ইন বারবিচুরেট পয়জন ইজ দ্য বারবিচুরেট ব্লিস্টার, এবং এটার ইম্পর্টেন্ট কন্টেন্ট হচ্ছে ক্লিয়ার সারস্প্রিট, এবং এটার ইনার সারফেস হচ্ছে র সারফেস রেড ইন কালার, এবং যেটা পরবর্তীতে ব্রাউন পার্চমেন্ট হয়। ঠিক আছে, কোথায় কমন হয়? প্রেসার এরিয়া, ইনার থাই, বাটক, ফোরআর্মে হয়, ক্লেফটসে হয়, ইনার থাই নিয়ে হয়, নি বাজে, হাঁটু বাজে হয়, ইন্টারডিজিটাল ক্লেফটে হয়। ওকে, ফাইন। এখন আসো, এটা তো একটা সিএনএস ডিপ্রেশন, এটা আগেই বলেছি, তাহলে ডেফিনেটলি কি থাকবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডাউন হলে যা যা লক্ষণ আপিয়ামে ছিল এখানে তাও থাকবে। কনফিউশন থাকবে, ড্রাউজিনেস থাকবে, ডেলিরিয়াম থাকবে, হ্যালুসিনেশন থাকবে। খুব ইম্পর্টেন্ট আরেকটা ফাইন্ডিংস থাকে যেটা স্যারা জিজ্ঞেস করেন, বেবিনস্কি টো সাইন পজিটিভ। তো বেবিনস্কি সাইন পজিটিভ, বেবিনস্কি সাইন কি জিনিস এটা তোমরা অবশ্যই মেডিসিন ওয়ার্ড করলে তোমরা জানার কথা। বলো তো কেউ জানো কিনা বেবিনস্কি সাইন পজিটিভ? dorsiflexion of the and plantar flexion of the gateway and undersurface of the outer toes. during the stretching of the lateral surface of the sole. প্লান্টার রিফ্লেক্সটা কেমন থাকবে? মানে স্যার গ্রেট টোটা ডরসিফ্লেক্স হবে আর বাকিটা প্লান্টার ফ্লেক্স হবে, মানে এটাকে কি বলে? এটাকে কি বলে? স্যার এটা পজিটিভ প্লান্টার এক্সটেনসর হবে আর কি, নাকি? প্লান্টার ফ্লেক্সনই তো বলবা নাকি প্লান্টার এক্সটেনসর বলবা? প্লান্টার রিফ্লেক্স কি হয় এখানে বলো? So plantar ফ্লেক্সন flexion. হবে, প্লান্টার ফ্লেক্সন মানে ফ্লেক্সন মাসলগুলো পিছনের দিকে থাকে না, প্লান্টার ফ্লেক্সনটা যেদিকে এখানে হয়। তোমাদের বক্তব্য কি? তুমি যখন তোমার সোলে যখন তুমি একটা সাবিরিঙ্গি এক্সাইটমেন্ট দিবা, স্টিমুলেশন দিবা, ঠিক আছে, তখন কি হবে? তোমার যে গ্রেড টোটা আছে এটা কি হবে? So নিচের দিকে নামবে। নিচের দিকে গ্রেড টো কি নিচে থাকবে? মানে স্যার ফ্লোরের দিকে মুভ করে যে ওটা ফ্লেক্সন হবে, ওটা বলছি। নরমাল মানুষে কি হয়? নরমালি সবটাই করে, নরমালে হচ্ছে সবগুলাই ফ্লেক্সর হয়, সবগুলাই ফ্লেক্সর মানে ফ্লেক্সর হয়, প্লান্টার ফ্লেক্সর হয়, ঠিক আছে, নরমালি প্লান্টার ফ্লেক্সর হয়। আর যখন তুমি বেবিনস্কি সাইন পজিটিভ পাবা অথবা সিএনএস ইনভলভমেন্ট পাবা, সেক্ষেত্রে তুমি স্টিমুলেশন দিলে প্লান্টার আই মিন গ্রেড টোটা এক্সটেনসর হবে, এরকম লাইক দ্যাট। এই গ্রেড টু এক্সটেনসর হবে, বাকি যেগুলো আছে টার্সাল ফ্যালাংস আছে এগুলো হচ্ছে এরকম ফ্লেক্সর হবে। তাহলে প্লান্টার এক্সটেনসর হবে, প্লান্টার এক্সটেনসর মানে হচ্ছে গ্রেড টোটা এক্সটেনসর হবে, বাকি তোমার টার্সাল বোনগুলো ফ্লেক্সর হবে, বাকি চারটা আঙ্গুল ফ্লেক্সর হবে, গ্রেড টোটা এক্সটেনসর হবে। নরমালি কিন্তু সবগুলো ফ্লেক্সর হওয়ার কথা ছিল। আমার কথা ক্লিয়ার? Plantar extensor আর dorsiflexion এক না? হ্যাঁ, ঠিক আছে, না কিন্তু এটাকে বলা হয় প্লান্টার এক্সটেনসর, ঠিক আছে। ডরসিফ্লেকশন যেটা বলছো এটা ঠিক আছে তোমার কথা, যে গ্রেড টোটা ডরসিফ্লেকশন হবে। হ্যাঁ, তো এটাকে আমরা মেডিসিনের ভাষায় বলি প্লান্টার এক্সটেনসর। ওকে, অ্যানাটমি ভাষায় তোমরা ডরসিফ্লেকশন বলো, ঠিক আছে তোমার। ওকে, তাহলে খুব কমন যে দুইটা ফাইন্ডিংস আমরা পাচ্ছি, এক নাম্বার হচ্ছে বারবিচুরেট ব্লিস্টার পাবো, দুই নাম্বার হচ্ছে তোমার কি বেবিনস্কি সাইন পজিটিভ, এটাকে বলা হয় প্লান্টার এক্সটেনসর। আর বাকি সিএনএস ইনভলভমেন্ট থাকে, ড্রাউজিনেস থাকে, তারপর কনফিউশন থাকে, কমা থাকে, এক্সাইটমেন্ট থাকে, এগুলো তুমি যা মনে হয় তাই বলবা। ওকে, এখন এসো এখানে কজ অফ ডেথ কি হতে পারে। কজ অফ ডেথ খুব এক নাম্বার প্রথম কথা হচ্ছে রেসপিরেটরি ফেইলিওর। কেন বলো তো? কারণ এখানে মাসল গুলো প্যারালাইজড হয়ে যায়, সিএনএস ডিপ্রেশন হয়, সব রিফ্লেক্স লস্ট হয়, তো মাসল প্যারালাইজড হয়। রেসপিরেটরি মাসল প্যারালাইজ মানে রোগী শ্বাস নিতে পারবে? পারবে না। তখন রোগীকে আমরা কি দিই? ভেন্টিলেটর দিই, কারণ নিজে নিজে তো শ্বাস নিতে পারতেছে না। আর কি হতে পারে? ভেন্টিকুলার ফিব্রিলেশন, হার্ট অ্যাটাক হতে পারে, ব্রঙ্কো নিউমোনিয়া হয়ে মারা যেতে পারে, এগুলো দরকার নেই। মেইনলি হচ্ছে রেসপিরেটরি ফেইলিওর। এখন আসো ফ্যাটাল ডোজ।
এটা খুব বেশি আমরা জিজ্ঞেস করি না। এটা শর্ট অ্যাক্টিং গুলো 1 থেকে 2 গ্রাম, মিডিয়াম অ্যাক্টিং গুলো 2 থেকে 3 গ্রাম, লং অ্যাক্টিং গুলো 3 থেকে 5 গ্রাম। আমরা এগুলো খুব বেশি জিজ্ঞেস করি না, কারণ এগুলা আমাদের খুব বেশি দরকার হয় না। আমরা বিশেষ করে আপিয়ামের ক্ষেত্রে বেশি মেটালগুলো জিজ্ঞেস করি, কারণ মরফিন, প্যাথিডিন, কোডিন এগুলো আমাদের ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট কি? হ্যাঁ, ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব বেশি আমরা জিজ্ঞেস করি না, এই জন্য কারণ রোগী আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায় ভাই, না হলে হচ্ছে খুব বেশি পয়জনিং হয় না। ঠিক আছে, তো এখানে আমরা ট্রিটমেন্ট হচ্ছে সব আগের মতোই, গ্যাস্ট্রিক ল্যাবেজ দিব, রেনাল ফেইলিওর হলে হেমোডায়ালাইসিস করব। একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট আছে যেটা আমাদের স্যাররা জানতে চায়, ফোর্সড অ্যালকালাইন ডায়ারেসিস। ফোর্সড অ্যালকালাইন ডায়ারেসিস এর মধ্য দিয়ে ড্রাগগুলোকে আমরা বের করে দিতে চাই। প্রস্রাব করানোর মধ্য দিয়ে, আমরা ইউরিনেশনের মধ্য দিয়ে, ডায়ারেসিস এর মধ্য দিয়ে আর ড্রাগটা আমরা শরীর থেকে বের করে দিয়ে দিতে চাই। আর একটা আছে স্ক্যান্ডিনেভিয়ান মেথড। তো স্ক্যান্ডিনেভিয়ান মেথড যেটা, এগুলো আসলে হচ্ছে একটা কমনলি, ওখানে যেমন কমা ককটেল থেরাপি ছিল, এখানের নাম হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান মেথড। অ্যান্টি শক মেজারমেন্ট করবা, তো শকের ম্যানেজমেন্ট কি? ফ্লুইড দিবা। শকের ম্যানেজমেন্ট কি? ব্লাড দিবা। শকের ম্যানেজমেন্ট কি? অ্যান্টিবায়োটিক দিবা। আর একটা কি বলছে? প্যাটার্ন এয়ারওয়ে, সেটা তো আমরা জানি, এয়ারওয়ে, ব্রিদিং, এবিসিডি, রিসাসিটেশন। আর কি দিবা? রেসপিরেটরি সাপোর্ট দিবা, প্রয়োজনে তুমি ভেন্টিলেটরি সাপোর্ট দিবা আইসিইউ তে নিয়ে। দিস আর কল স্ক্যান্ডিনেভিয়ান মেথড, অর্থাৎ একটা কমন একটা ট্রিটমেন্ট দিবা, হ্যাঁ, যেটা যেটা লাগে। শক থাকলে শকের ম্যানেজমেন্ট, অ্যান্টি শক মেজার। পেটেন এয়ারওয়ের জন্য আমরা সাকশন দিব, অক্সিজেন দিব, ভেন্টিলেশন লাগলে ভেন্টিলেশন দিব। বাকি তুমি কি করতে পারো? বডি থেকে বের করে দেওয়ার জন্য ডায়ালাইসিস করতে পারো, ফোর্স অ্যালকালাইন ডায়ারেসিস করতে পারো, সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট দিতে পারো। এটা খুব বেশি আমাদের ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা তোমাকে প্রত্যেক স্যার জিজ্ঞেস করবে, কারণ টেবিলে তো আমি বারবিচুরেটের এক পাতা ট্যাবলেট রাখবো দোকান থেকে কিনে এনে। তো তোমাকে যখন এই বারবিচুরেটের ট্যাবলেটটা তুমি হাতে নিবা, তখনই স্যার বলবে এই বারবিচুরেট যে ট্যাবলেট ফর্মে পাইছো, বলো তো এটা মেডিকেলে কিভাবে ইউজ করি আমরা? বলবা যে স্যার এটা আমরা অ্যানেস্থেটিক ড্রাগ হিসেবে ইউজ করি। অ্যানেস্থেসিয়া দাও না, অ্যানেস্থেসিয়াতে কিন্তু আমরা বারবিচুরেটটা আমরা ইউজ করি ইনজেক্টেবল ফর্মে যেগুলো থাকে। ঠিক আছে, বারবিচুরেট, ফিনাইটয়েন এগুলা। আর কি অ্যান্টি কনভালসেন্ট হিসেবে আমরা আইভিও ইউজ করি, ইন্ট্রাভেনাস রুটে। আমরা ওরালিও ট্যাবলেট আকারে রোগীকে দিয়ে দিই 1 বছর, 5 বছর, 6 বছর, 21 বছর। অ্যান্টি কনভালসেন্ট থেরাপি। অ্যান্টি কনভালসেন্ট মানে কি? ওই যে খিঁচুনি হয় না, খিঁচুনির ওষুধ। ঠিক আছে, এরপর আমরা আর কি একলামশিয়াতে ইউজ করি। একলামশিয়া কোথায় হয়? স্যার প্রেগন্যান্সিতে। গর্ভকালীন জটিলতা হচ্ছে গর্ভকালীন খিঁচুনি বলা হয়। এই গর্ভকালীন জটিলতার একটা নাম হলো গর্ভকালীন খিঁচুনি। এই গর্ভকালীন খিঁচুনির বা ইংলিশ নেম বা মেডিকেল টার্ম ইজ একলামশিয়া। সেখানে আমরা যেহেতু খিঁচুনি হয়, সেখানেও আমরা এটা ইউজ করি। এপিলেপসি ড্রাগ। এপিলেপসি ড্রাগ মানে সেটা এক ধরনের খিঁচুনি, হ্যাঁ, মৃগী রোগ বলি থাকে আমরা। সেখানেও আমরা এটা মুখের ট্যাবলেট আকারে বছরের পর বছর রোগীকে আমরা খাওয়াই থাকি। ভেরি নাইস। এটা আমাদের প্রায় সময় পরীক্ষা বায়োলজিতে ইউজ করব। অ্যানেস্থেটিক ড্রাগ হিসেবে আমরা মেডিকেলে ইউজ করি, অ্যান্টি কনভালসেন্ট হিসেবে ইউজ করি, এপিলেপটিক ড্রাগ হিসেবে, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ হিসেবে ইউজ করি, একলামশিয়াতে ম্যানেজমেন্ট আকারে আমরা এটা ইউজ করি। স্যার বলবে এবার বলো ফরেনসিক মেডিসিনে এটার ইউজ কি? এটা মেডিকো লিগ্যাল ইউজ। মেডিকো লিগ্যাল ইউজ ইজ দ্য পেইনলেস ডেথ। পেইনলেস ডেথ মানে এটা খাইলে আস্তে আস্তে নিস্তেজ হয়ে মরে যাবা। দিস ইজ কল্ড সুইসাইডাল পয়জন। ওকে, বাজারে अवेलेबल পাওয়া যায়, তুমি গেলেই কিনতে পারো এবং তুমি এসে দমায় খায় শুয়ে যেতে পারো। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আমাদের বারবিচুরেট পয়জনিং এ আমাদের পড়াশোনা। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়। কয়েকটা জিনিস আমরা বললাম, যেহেতু টেবিলে আমরা একটা ট্যাবলেটের একটা পাতা রাখবো, বারবিচুরেট ট্যাবলেট, আমরা ফেনোবারবিটনের ট্যাবলেট নিয়ে আসবো, আনার পরে ওইটা সামনে থাকবে। তোমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দা স্পেসিমেন, সেটা তুমি তো বলবা, এগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন পড়াবো তখন বলবো। এবারে তুমি স্যার বলবে ক্লাসিফাই দা বারবিচুরেট, তুমি 4টা ক্লাসিফিকেশন বলবা। লং অ্যাক্টিং এর নাম বারবিটন, ফেনোবারবিটন, ফিনাইটয়েন। ইন্টারমিডিয়েটের দুই একটা নাম বলবা, শর্ট অ্যাক্টিং এর নাম বলবা। নেক্সট কোয়েশ্চেন, এখানের ইম্পর্টেন্ট ফিচার বা সিম্পটম কি কি থাকে? মকসুদি স্যার বলবে এখানে স্কিনের একটা কমন সিম্পটম থাকে, সেটার নাম কি? বারবিচুরেট ব্লিস্টার। সেটা দেখতে কেমন? সেটা হচ্ছে ক্লিয়ার সেরাস স্প্রিড থাকবে। সেটা যদি রাপচার হয় ভিতরে কেমন থাকবে? রেড থাকবে, লেটার এটা ব্রাউন কালার হবে, শক্ত হয়ে পার্চমেন্ট হবে। আচ্ছা, এটা কোথায় কমনলি থাকবে? প্রেসার এরিয়াগুলোতে কমনলি থাকবে, বগলে থাকবে, মানে বাটকে থাকবে, ইন্টারডিজিটাল ক্লেফটে থাকবে। আর কি হতে পারে? বেবিস কি সাইন পজিটিভ হতে পারো। কজ অফ ডেথ রেসপিরেটরি ফেইলিওর।
এরপরে প্রশ্ন হচ্ছে এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যা সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, শক থাকলে শকের ম্যানেজমেন্ট, প্যাটার্ন এয়ারওয়েজ এর এয়ারওয়েজ রেডিং এগুলো করব, রেসপিরেটরি সাপোর্ট দিব, প্রয়োজন হলে ডায়ালাইসিস করব, অ্যালকালাইন ডায়ালাইসিস। মোস্ট কমনলি বাইবাতে জিনিস হবে এই ট্যাবলেটটা তুমি মেডিকেলে ডাক্তাররা ইউজ করতে পারে পারে খুব কমনলি ক্লিনিক্যালি কিভাবে ইউজ করো? ক্লিনিক্যাল ইউজ হচ্ছে স্যার অ্যানেস্থেটিক ড্রাগ, অ্যান্টি কনভালসেন্ট, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ এবং অ্যান্টি অ্যাক্লামটিক ড্রাগ। ফরেনসিকে মেডিকেলে গেলে কি ধরনের প্রয়োজন? স্যার সুইসাইডাল। এই হচ্ছে আমাদের মোটামুটি কি এটা সিএনএস ডিপ্রেসেন্ট অথবা যেটাকে আমরা বলছি আপিয়াম এন্ড বারবিচুলেট পয়জনিং। আর অসুবিধা আছে? এতক্ষণ কি ছিল নাকি লাইনে? জি স্যার। এই হচ্ছে মোটামুটি আমাদের আপিয়াম এবং বারবিচুলেট পয়জনিং এর ম্যানেজমেন্ট এবং পড়াশোনা। এই দুইটাই পরীক্ষায় কার্ডে থাকবে, ভাইভাতে থাকবে এবং প্র্যাকটিক্যাল অসুবিধা আমরা দিব। ঠিক আছে, আমরা একটু দেখি না, যেহেতু লাইনে আসো কেউ আসো কিনা দেখি কিছু পারো কিনা। কে আসবে কথা বলবা এখন? ইসমাইল আসো নাকি 38? না স্যার আমি তো এখন লাইনে নাই, এরকম নাকি? ইসমাইল আসো নাকি? ডিস্টার্ব করে ফেললাম ওকে। ও আসছে কিন্তু নাই আর কি এরকম। 38 ওরে খোদা, এর তো নেটের যে দুরবস্থা। তুমি আর কথা বলার দরকার নাই, কমাতে আসো, কমার উল্টো কমার থেকে উঠতে পারবে নাকি? স্যার আছে ঠিক আছে, কমাতে যাও নাই তো না? না স্যার। আচ্ছা, আমরা বলছি বারবিচুরেটে একটা কিছু সিমটম পাওয়া যায়। হ্যাঁ, বারবিচুরেট প্রয়োজনীয় কি কি সিমটম পাওয়া যায় বলো তো? স্কিনে কি পাওয়া যায়? শুনো নাই নাকি এতক্ষণ? অবশ্য না শোনারই কথা, মোবাইলে সবাই জয়েন দিয়ে দেখা যায় কেউ এখন গোসল করতেছো, কেউ এখন খাওয়া দাওয়া করতেছো, কেউ নামাজে দাঁড়িয়ে গেছো, কেউ হয়তো অন্যান্য কাজ করতেছো বাসার, এরকম নাকি? না স্যার। বলো না, স্যার স্কিনে কি স্যার পাওয়া যায়? ব্লিস্টার। ব্লিস্টারটার নাম কি? বারবিচুরেট ব্লিস্টার। না বারবিচুরেট ব্লিস্টার। বলো তো এটা দেখতে, এটা ফিচার কি? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বারবিচুরেট ব্লিস্টার? এটা কিন্তু পরীক্ষায় স্যার, শর্টকাট আসে। স্যার এখানে স্যার রেড র সারফেস দেখা যাবে, যেটা সেরাস ফ্লুইড থাকে। এটা ফ্লুইডটা কেমন? ফ্লুইডটা কেমন? সেরাস ফ্লুইড। ক্লিয়ার সেরাস ফ্লুইড, ক্লিয়ার সেরাস ফ্লুইড। ওকে ফাইন। এরপর হচ্ছে আর এটা কোথায় কোথায় হবে? কমন সাইট কোথায়? স্যার ব্যাক অফ থাই, নি। প্রেসার এরিয়া, হ্যাঁ বডির প্রেসার এরিয়া। প্রেসার এরিয়া মানে বডির যেসব জায়গাগুলো একটু চাপে থাকে আর কি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, না হয়তো কেউ বলে তোলে দিচ্ছে, টুকটাক বলতে পারতেছো, লাইনে মনে ছিল না, সমস্যা না, মাঝে মাঝে নড়াচড়া করলে কমা ভেঙে যাবে। 46 হাবিবা। হাবিবা বলছে আমার পাইছেন এত দূরে রোড। হাবিবা লাইনে আসো নাকি না ডিস্টার্ব করলাম? স্যার নেটওয়ার্ক প্রবলেম জানাচ্ছে স্যার। না নেট তো সারা জীবনে ডিস্টার্ব করছে, গত 13 বছর ধরে তো ডিস্টার্ব। সো এটা নিয়ে আর আমরা কমপ্লেইন শুনতে চাই না। 1.5 বছর ধরে যাদের নেট ডিস্টার্ব এদের তো আসলে সারা জীবনই থাকা উচিত। ওকে ফাইন, আমি মনে হয় মোটামুটি আমরা যতটুকু বলছি এতটুকুই থাকুক। নেক্সট টাইম আমাকে একটু আগের দিন মনে করাই দিও রাতে। হ্যাঁ তাহলে আমরা আরেকটু ওকে স্যার। টাইমলি নিতে পারবো ইনশাআল্লাহ। একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু বাসায় আছো। আসলে আসলে টাইমলি না নিতে পারলেও আমরা একটু আমাদের মতো অ্যাডজাস্ট করে নিলে সুবিধা আর। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো না, এতক্ষণ পর কেন? স্যার সব শেষ করার পরে দিয়ে বলো। স্যার যে অপিয়ামের মধ্যে ট্রিটমেন্ট যেটা ছিল আপনি যেটা দিছেন ওইটাতে কি ক্রনিক আর অ্যাকিউট ক্রনিক আর করে লিখতে হবে নাকি? না, যেটা ক্রনিক আর অ্যাকিউট লিখতে হবে না। অ্যাকিউট ঠিক আছে কি কমন ট্রিটমেন্ট লিখবা। হ্যাঁ ক্রনিক আর অ্যাকিউট লিখতে হবে না। ওকে স্যার। আর কোনো প্রশ্ন?
স্যার অ্যানেস্থেটিক ড্রাগের পাশে লেখা ছিল বেজাল, এই বেজাল বলতে কি বোঝাইছে? বুঝি না অ্যানেস্থেটিক ড্রাগের পিছনে কি ছিল? স্যার অ্যানেস্থেটিক ড্রাগের পাশে আপনি বেজাল লিখছেন, ওই বেজালটা কেন? আচ্ছা, এখানে অ্যানেস্থেসিয়ার মধ্যে অ্যানেস্থেটিক ড্রাগ হলো ফার্মাকোলজি বললে বুঝবা। এখন এতটুকু জানো যে অ্যানেস্থেটিক ড্রাগ দুই ধরনের আছে, হ্যাঁ? কতগুলো আছে? বেজাল অ্যানেস্থেটিক ড্রাগ, ঠিক আছে, আর কতগুলো আছে তোমার আর্টিফিশিয়াল অথবা বলা হচ্ছে সিস্টেমিক। হ্যাঁ, তো বেজাল গুলার কাজ ভিন্ন ধরনের, অর্থাৎ তুমি যদি এগুলা বাইরে থেকে ইন্ট্রোডিউস করো, বডি থেকেও কিছু প্রডিউস হবে, ঠিক আছে। জি স্যার। কথা হচ্ছে ওগুলা মেইনলি ন্যাচারাল আর কি, হ্যাঁ, এগুলো তো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, বেজাল গুলো মেইনলি ন্যাচারাল। আর ওকে ফাইন, আর কোনো প্রশ্ন থাকলে থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং। আমাকে একটু নেক্সট ক্লাস যদি স্যার হোক আমার হোক আমাকে আগের দিন বলে দিও, নেক্সট টাইম দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।